হাই এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, জিকে ঝুলির 25 নম্বর পর্ব দেখতে দেখতে 25টি ক্লাস করে ফেললাম। যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো, কেউ যদি নতুন হয়ে থাকো, অবশ্যই আগের ক্লাসগুলো দেখতে পারো। প্লেলিস্টে ক্লিক করে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। ডিয়ার স্টুডেন্টস, আজকের পর্বতে গতদিনের মতো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। আই হোপ ক্লাসটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে। আর আমাদের TWS একাডেমিতে শুরু হয়ে গেছে ফাউন্ডেশন 3.0 ব্যাচ। এটা লঞ্চ হয়ে গেছে 3.0 ব্যাচ। এখানে আজ লাস্ট অফার চলছে 70% অফ। এখানে তোমরা আমাদের ব্যাচ থেকে যদি ভর্তি হতে চাও, এখানে ভর্তি হলে তোমরা এখন প্রথম কয়েকদিনে অফার পাচ্ছ। তো অবশ্যই সকলে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে ফাউন্ডেশন 3.0-তে যুক্ত হয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন, রাঙ্গাস্বামী কাপ কিসের সাথে যুক্ত? প্রথম প্রশ্ন, এটার উত্তর কি হবে? রঙ্গাস্বামী কাপ এটা কোন খেলার সাথে যুক্ত? পোলো, ক্রিকেট, ফুটবল, হকি। রাইট অ্যান্সারটা কি হবে? রঙ্গাস্বামী কাপটা যুক্ত হচ্ছে হকি খেলার সাথে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। চলো, রঙ্গাস্বামী কাপ ছাড়া হকি খেলার সঙ্গে যুক্ত কিছু ইম্পর্টেন্ট কাপ এবং কিছু গুরুত্বপূর্ণ কাপ আমাদের ভারতে খেলা হয়ে থাকে, এমন কিছু কাপের নাম একটু বলে রাখি। যেমন আগা খান কাপ, এটা কিসের সাথে খেলা হয়? রঙ্গাস্বামী কাপ যেমন হকির সাথে খেলা হয়, তেমনি আগা খান কাপ হকি। বেটন কাপ, ধ্যানচাঁদ ট্রফি, রঞ্জিত সিং গোল্ড কাপ, রঙ্গস্বামী কাপ, সাহানি ট্রফি। এই সমস্ত ট্রফি বা কাপগুলো হচ্ছে কিসের সাথে যুক্ত? হকির সাথে। আরও একটি ইম্পর্টেন্ট কাপ বা ট্রফির নাম জেনে রাখো, যেটা হচ্ছে সুলতান আজলান শাহ কাপ। সুলতান আজলান শাহ ট্রফি। এই ট্রফিটাও খেলা হয়ে থাকে হকি খেলাতে, মালয়েশিয়াতে খেলা হয়। সো এই সমস্ত হচ্ছে হকির সাথে যুক্ত। নেক্সট, নিম্নের কোনটি হলো ময়ূরাক্ষী নদীর উপনদী? ময়ূরাক্ষী নদী এর উপনদী কোনটি এর মধ্যে? চলো, ময়ূরাক্ষী নদীটা এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে প্রবাহিত হয়েছে, তাই না? এই ময়ূরাক্ষী নদীর যদি আমরা উৎস দেখি, ময়ূরাক্ষী নদীটা সম্পর্কে আমরা পরে প্রথমে একটু বলে রাখি, তারপরে এর অপশান নিয়ে আলোচনা হবে। ময়ূরাক্ষী নদীটার যদি আমরা উৎস বলি, ময়ূরাক্ষী নদীর উৎস কোথায়? এটা একটা আমাদের ভাগীরথী হুগলি নদীর উপনদী, অ্যান্ড এটার উৎস কোথায়? এটার উৎস হচ্ছে ত্রিকুট পাহাড়। কোথায়? ত্রিকুট পাহাড়। অ্যান্ড এই ত্রিকুট পাহাড়টা কোথায়? এটা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনাতে অবস্থিত ত্রিকুট পাহাড়ে এটা উৎস লাভ করেছে। এখান থেকে এটা পরবর্তীতে অন্য জায়গায় প্রবাহিত হয়েছে। এবারে দেখো, এই ময়ূরাক্ষী নদীর এখানে উপনদী কোনটি? খড়কাই কার উপনদী? এটা হচ্ছে সুবর্ণরেখার উপনদী। সুবর্ণরেখার একটা উপনদী হচ্ছে খড়কাই। কোনার নদী, এটা সম্পর্কে একটু জেনে রাখো। কোনার, বোকারো, বরাকর, এই সমস্ত নদীগুলো কার উপনদী? এগুলো দামোদরের উপনদী। দ্য ট্রিবিউটারি অফ দামোদর এর উপনদী হচ্ছে কোনার, বোকারো, বরাকর। কোপাই নদীটা কার উপনদী? কোপাই নদীটা হচ্ছে কার উপনদী? কোপাই ময়ূরাক্ষীর উপনদী। কোপাই ছাড়াও আরো কিছু উপনদী আছে ময়ূরাক্ষীর। কি কি উপনদী? ব্রাহ্মণী, নদী, বক্রেশ্বর নদী, দ্বারকা নদী। এই সমস্ত নদীগুলো সবই কার উপনদী? এগুলি সবই হচ্ছে ময়ূরাক্ষীর উপনদী। ওকে, একটু নোট করে রাখো এগুলি। কুমারী নদী, এটা খুবই পরীক্ষায় আসার চান্স বেশি। এই প্রশ্নটা, কুমারী কার উপনদী? কুমারীটা কার উপনদী? কুমারী হচ্ছে কংসাবতীর উপনদী। কংসাবতীর উপনদী এটা। ওকে,
আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, এই কোপাই দেখতে পাচ্ছ, কোপাই নদী, এই কোপাই নদীর তীরে বীরভূমের বোলপুর শহরটা অবস্থিত। বোলপুর শহর কোথায় অবস্থিত? কোপাই নদীর তীরে। আমাদের এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অনেকেই ক্লাস দেখে থাকে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা থেকেও অনেকে ক্লাস দেখে, বা যেখানে যেখানে আমাদের ক্লাসটা পশ্চিমবঙ্গের সমস্ত স্থান থেকে দেখা হয়। তো কে কোন স্থান থেকে ক্লাসটি দেখছো সকলে কমেন্ট করে জানাবে। আর কেউ যদি বোলপুর শহর থেকে থাকো তাহলে অবশ্যই জানাবে তোমার বোলপুর শহর সম্পর্কে। পরের প্রশ্নটা বলে রাখি, পরের প্রশ্নটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? মুর্শিদ কুলি খাঁ ইনি হচ্ছেন বাংলার বাংলার প্রথম নবাব ছিলেন, প্রথম নবাব ছিলেন। মোগল সম্রাট ফারুক সিয়ার 1717 সালে তাকে বাংলার সুবেদার হিসাবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকে তিনি বাংলায় স্বাধীন নবাবের স্থাপন করেছিলেন। সো এই মুর্শিদ কুলি খাঁ তার রাজধানীটাকে স্থানান্তরিত করেছিল ঢাকা থেকে। কোথায় করেছিল? মুর্শিদাবাদ শহরে। এবং মুর্শিদাবাদ শেষ পর্যন্ত আমরা দেখেছি সিরাজউদ্দৌলার সময় পর্যন্ত এটা কিন্তু রাজধানী ছিল বাংলার নবাবের। এনটিপিসি সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর হেডকোয়ার্টার কোথায়? ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে, নতুন দিল্লিতে। আচ্ছা, এটা স্থাপিত হয়েছিল কবে? একটু বলে ফেলো তো। এটা স্থাপিত হয় কবে বা কত সালে? খুবই পরীক্ষা আসে, সেটা হচ্ছে 1975। এটা হচ্ছে 1975 সালে প্রথম এনটিপিসি প্রতিষ্ঠিত হয়েছিল। এবারে দেখো এনটিপিসি সম্পর্কে আরো একটা তথ্য তোমাদের বলে রাখি, যেটা হচ্ছে এনটিপিসি সিইও পদে কে আছেন? সিইও পদে কে আছেন এনটিপিসি? কে আছেন? গুরদীপ সিং। পরীক্ষায় আসতে পারে কোশ্চেনটা, ওই জন্য বলে রাখছি। এনটিপিসি সিইও পদে কে আছেন? গুরদীপ সিং, ইনি এনটিপিসির সিইও। নেক্সট প্রশ্ন দেখি, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটার প্রতিষ্ঠাতা ছিলেন বি আর আম্বেদকর, ছিলেন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টির প্রতিষ্ঠাতা। এবং এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি বা বি আর আম্বেদকর এটা কবে প্রতিষ্ঠিত করেছিল? 1936, 1936 সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। সার্কের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়? আরো একটা সংস্থা সংক্রান্ত প্রশ্ন। সার্ক, সাউথ এশিয়ান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন হচ্ছে সার্কের পুরো কথা। অ্যান্ড এই সার্ক, যে সার্কের সদর দপ্তর, এটা কোথায় আমরা খুবই জানি, সদর দপ্তরটা কোথায় বা আমাদের জানা আছে এই বিষয়টা। সার্কের প্রথম সভা বা সার্ক প্রতিষ্ঠা কবে হয়েছিল একটু জেনে রাখো। সার্ক প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশে। কোথায় হয়েছিল? বাংলাদেশের ঢাকাতে। ঢাকাতে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্ড এই সার্কের প্রথম সভাটা কোথায় অনুষ্ঠিত হয়? এটা অনুষ্ঠিত হয়েছিল ঢাকাতে। অবশ্যই জানো নিশ্চয়ই। আর সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে সদর দপ্তর অবস্থিত। নেক্সট ইজ প্রশ্ন, নিচের কোনটি পর্যায় সারণীর সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল? সব থেকে ভারী প্রাকৃতিক মৌল কোনটি? পারদ, জেনন, হিলিয়াম অ্যান্ড ইউরেনিয়ামের কথা এখানে বলা হচ্ছে। ডিয়ার স্টুডেন্টস, অ্যান্সার কি হবে এখানে? কোনটি সব থেকে ভারী প্রাকৃতিক মৌল? এটা হচ্ছে ইউরেনিয়াম, একটা তেজস্ক্রিয় মৌল আমরা জানি ইউরেনিয়াম, অ্যান্ড এটা সব থেকে ভারী প্রাকৃতিক মৌল। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 92 হচ্ছে পারমাণবিক
সংখ্যা। অ্যান্ড ইউরেনিয়ামের ভর কত, সেটা হচ্ছে 238 হচ্ছে ইউরেনিয়ামের ভর। ওকে, নেক্সট প্রশ্ন, ক্যালাঙ্কুট সৈকত কোন রাজ্যে অবস্থিত? ক্যালাঙ্কুট একটা সমুদ্র সৈকত, আমাদের পশ্চিমবঙ্গেও আছে না সমুদ্র সৈকত, দীঘা, জনপুট, উড়িষ্যাতে আছে পুরী, তারপরে তামিলনাড়ুতে আছে মেরিন সমুদ্র সৈকত, সি বিচ। তো তেমনই ক্যালাঙ্কুট এই সমুদ্র সৈকতটি কোথায় অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, গোয়া অ্যান্ড মহারাষ্ট্র। এখানে সঠিক উত্তরটা কি করব আমরা? এটা অবস্থিত গোয়াতে। কোথায় অবস্থিত? গোয়া যে রাজ্য, সেই রাজ্যে অবস্থিত। গোয়া কোন উপকূলে বলতো? এটা আরব সাগরীয় উপকূলে, তাই না? নেক্সট, ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত? কি হবে? কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণভাবে দেশীয়ভাবে নির্মিত হয়েছিল? কালপক্কম, সরি, এটা কালপক্কম হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নারোরা, রাওয়াতভাটা এবং তারাপুর। রাইট অ্যান্সার কি হবে এখানে? এটা হচ্ছে কালপকাম। এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল, যেটা সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত হয়েছিল। এখানে দেখো এই পারমাণবিক কেন্দ্রটা কোথায় অবস্থিত যদি বলা হয়, এটা তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, সম্পূর্ণরূপে দেশীয় বললে যদি কালপক্কম হয়, তাহলে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ছিল? এটা ছিল তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মহারাষ্ট্রে অবস্থিত। এটা ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছিল। রাওয়াতভাটা এটা রাজস্থানে অবস্থিত। রাজস্থানে অবস্থিত রাওয়াতভাটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর নারোরাটা কোথায় বলতো? এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশ স্টেটে এটা অবস্থিত। নেক্সট, কে সম্প্রতি ভারতের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন? এই তো মানে গতকাল, তার আগের দিন মন্ত্রীরা শপথ নিয়েছেন, আমাদের ক্যাবিনেট মন্ত্রীরা। তার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী পদটা কে পেয়েছেন বা স্বাস্থ্যমন্ত্রী কে হয়েছেন? শিবরাজ সিং চৌহান, চিরাগ পাসওয়ান, জগৎ প্রকাশ নাড্ডা অ্যান্ড সুকান্ত মজুমদার। এর মধ্যে কে স্বাস্থ্যমন্ত্রী, হেলথ মিনিস্ট্রির দায়িত্ব পালন করবেন 18তম লোকসভাতে? এই বছর যে লোকসভা বা ক্যাবিনেটটা গঠন হলো, এটা হচ্ছে 18তম লোকসভা ক্যাবিনেট। এখানে কে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেলেন? দ্রুত অ্যান্সার করে ফেলো। সঠিক উত্তর হবে জে পি নাড্ডা। জগৎ প্রকাশ নাড্ডা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। নেক্সট, আজকে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, দ্য গার্ল অন দ্য ট্রেন। দ্য গার্ল অন দ্য ট্রেন শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে? যতজন ক্লাস দেখছো ডিয়ার স্টুডেন্টস, সকলেই হোমওয়ার্কের অ্যান্সারটি করে যাবে। অবশ্যই আমি সকলের কাছ থেকে এই প্রশ্নটার উত্তর কিন্তু আশা করছি। নিম্নলিখিতগুলির মধ্যে মিল খুঁজুন। এখানে মিল খোঁজো। রূপা, তামা, গ্রাফাইট, অ্যালুমিনিয়াম। খুবই ইজি একটা প্রশ্ন। কি হবে? এগুলো সবই ভালো অন্তরক। অন্তরক মানে যারা কুপরিবাহী, তাদেরকে অন্তরক বলা হয়। এগুলি সবই মূল্যবান ধাতু। এগুলো বলা হচ্ছে সবই মূল্যবান ধাতু। নেক্সট হচ্ছে এগুলো সবই সুপরিবাহী, এবং আরেকটি হচ্ছে কোনো মিল এদের মধ্যে নেই। অ্যান্সারটা কি হবে বলো তো? এখানে এখানে দেখো বিভিন্ন আছে। যেমন অন্তরকের কথা বললে, এখানে কিন্তু অন্তরক এগুলি সবই কিন্তু অন্তরক নয়, এগুলি সবই সুপরিবাহী। এখানে দেখো গ্রাফাইট একটা অধাতু হয়েও এটা সুপরিবাহী, তাই না? মূল্যবান ধাতুর কথা বলা হয়েছে, কিন্তু এগুলো এখানে তো একটা ধাতু নেই, এটা গ্রাফাইট ধাতু নেই, তাহলে এটাও বাদ গেল, এটাও বাদ গেল। এটা অ্যান্সার হবে। এখানে সবগুলোই কিন্তু সুপরিবাহী তড়িতের। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে ভারতীয় সংবিধানের কোন ধারা বা কোন অনুচ্ছেদ? বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে কোন ধারাটি? 17, 23, 19 এবং 24।
17 ধারায় কি আছে? অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ আছে, তাই না? 17 ধারায় 23-24 ধারা শোষণের বিরুদ্ধে অধিকারের মধ্যে এসে থাকে, এটা দুটো বাদ গেলাম। স্বাধীনতার অধিকার বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি 19 নং ধারা একটা কিন্তু স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে থাকে। ওকে, সো এখানে অ্যান্সার হবে কি? অপশন সি, 19 নং ধারা কিন্তু বাক স্বাধীনতা, মতামত প্রকাশ স্বাধীনতার অধিকার দেয়। এছাড়া আরো 5 প্রকারের স্বাধীনতার অধিকার কিন্তু এটা দিয়ে থাকে। কি কি? টোটাল এই 19 নং ধারায় 6 প্রকারের স্বাধীনতা কথা কিন্তু উল্লেখ হয়েছে। বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমবেত হওয়ার যে স্বাধীনতা কোনো একটা স্থানে, বিভিন্ন সভা সমিতি গঠন করা বা সংঘ গঠন করার একটা স্বাধীনতা, বিভিন্ন স্থানে তোমার বিভিন্ন বৃত্তি বা পেশা অবলম্বন করা, ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করা একটা অধিকার, আর একটা হচ্ছে সর্বত্র চলাফেরা করা, ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার। এই 6 প্রকারের অধিকার হচ্ছে 19 নম্বর ধারাতে কিন্তু বর্ণিত আছে। কোন দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য হয়ে উঠেছে? ন্যাটো, NATO, এই সংস্থাটার কিন্তু অনেক গুরুত্ব আছে। এটা একটা সামরিক জোট, এটা একটা সামরিক সংস্থা বা সামরিক জোট ন্যাটো। ন্যাটোর মোট সদস্য যদি আমরা বলি, বর্তমানে মোট সদস্য হচ্ছে কতগুলি? 32টি সদস্য কিন্তু বর্তমানে আছে। তো এখানে 32তম সদস্য মানে এখানে যে দেশটি আছে বা যে দেশটি যুক্ত হয়েছে সেই দেশটি সব থেকে নবীনতম সদস্য। কোন দেশ? সেটা হচ্ছে সুইডেন দেশ, ন্যাটোর সব থেকে নবীনতম সদস্য বা 32তম। আচ্ছা, ন্যাটোর আমরা যদি বলি সদর দপ্তর কোথায়? সদর দপ্তরটা কোথায় একটু বলে ফেলবে তোমরা। আরেকটা বলবে ন্যাটো প্রতিষ্ঠা কবে হয়েছিল, জানতে হবে আমাদের নিশ্চয়ই। ন্যাটোর যদি আমরা প্রতিষ্ঠার সাল কথা বলি, তাহলে ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1949, 1949 সালে ন্যাটো বা 1949 খ্রিস্টাব্দে ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর ন্যাটোর কোথায়? সেটা হচ্ছে বেলজিয়াম দেশের রাজধানী। বেলজিয়ামের রাজধানীর নাম কি? বেলজিয়ামের রাজধানীর নাম হচ্ছে ব্রাসেলস, সেখানে অবস্থিত এর সদর দপ্তর। নিম্নলিখিতগুলির মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এই কোশ্চেনটা করানো কোশ্চেন, আরও একবার রিপিট করেছি আমি, দেখি তোমরা কেমন উত্তর করতে পারো। ক্যাবিনেট মিশন ভারতে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তোমার হচ্ছে বিভিন্ন কমিশন গঠন করার বা ক্ষমতা হস্তান্তরের জন্য কিন্তু ভারতের যে পরামর্শ দেওয়ার জন্য ক্যাবিনেট মিশন তৈরি করা হয়েছিল, আমরা জানি। সো এই ক্যাবিনেট মিশন ভারতে আসে কবে? ভারতে আসেছিল কবে? 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল, এটা আমরা জানি। ক্যাবিনেট মিশনের টোটাল সদস্য কতজন ছিল? মোট সদস্য ছিল 3 জন এর সদস্য ছিল। 3 জনের মধ্যে স্যার পেথিক লরেন্স ছিলেন প্রধান। এদের 3 জনের প্রধান কে ছিলেন? পেথিক লরেন্স। আর 2 জন সদস্য কে ছিলেন? স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার ছিলেন। লর্ড ওয়াফেল ছিলেন না, ইনি ভারতের ভাইস রয় ছিলেন। কিন্তু এরা ছিলেন ক্যাবিনেট মিশনের সদস্য। আলিপুরদুয়ার জেলা গঠিত হয় কোন জেলা ভেঙে? কোন জেলা স্প্লিট হয়ে আলিপুরদুয়ার নামে নতুন একটি জেলা তৈরি হয়েছিল? বলো। আলিপুরদুয়ার জেলাটা তৈরি হয় কবে? এটা তৈরি হয়েছিল কবে? 2014 সালে তৈরি হয়েছিল না আলিপুরদুয়ার? তারপরে আরো 3টে নতুন জেলা হয়েছে। বর্ধমান ভেঙে 2টো হয়েছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম হয়েছে, দার্জিলিং ভেঙে কালিম্পং তৈরি হয়েছে। সো এখানে বর্তমানে আবার জেলা অনেকটা বেড়ে গেছে, বর্তমানে 23টি হয়ে গেছে। তো এই জেলাটা ছিল ভারতের 20তম জেলা, তখন 2014 সালে 20তম জেলা হিসাবে এটা আত্মপ্রকাশ পেয়েছিল। অ্যান্ড এই জেলাটা হচ্ছে জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয়েছিল। তাপমাত্রা বৃদ্ধির সাথে বিশুদ্ধ অর্ধপরিবাহীর রোধের কিরূপ পরিবর্তন হবে? অর্ধপরিবাহীর রোধের কি ধরনের পরিবর্তন হয় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে?
তাপমাত্রা বাড়লে বিশুদ্ধ অর্ধপরিবাহীর পরিবর্তন হবে, কমবে, তার যে তোমার হচ্ছে রোধের ব্যাপার সেটা কিন্তু কমে যাবে। ঠিক আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মোট সদস্য দেশ কয়টি? আইএমএফ এর মোট সদস্য দেশ কতগুলি আছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ, আইএমএফ এর মোট সদস্য দেশ হচ্ছে 190টি। এটা প্রিভিয়াস ইয়ারে আসা একটা কোশ্চেন, এটা কিন্তু পিওয়াইকিউজ। এখানে 190টি সদস্য দেশ আছে। আচ্ছা, আইএমএফ সম্পর্কে একটু জেনে রাখো, আইএমএফ গঠিত হয়েছিল কবে এটা আমাদের জানতে হবে। আজকে অনেকটা সংস্থা আমরা গঠন টঠন জেনে নিলাম, গঠন এবং সদর দপ্তর, এবং এটা সদর দপ্তর কোথায় আর সদস্য তো আমরা জেনেই নিলাম। সো এই আইএমএফ, আইএমএফ গঠিত হয়েছিল কবে বলো তো? আইএমএফ গঠিত হয়েছিল 1944, 1944 সালে আইএমএফ গঠিত হয়েছিল। আইএমএফ এর সদর দপ্তর কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি কোথায়? এটা ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী, সেখানে অবস্থিত। ভ্রমর নিম্নের কার ছদ্মনাম? ভ্রমর ছদ্মনামে কে লিখতেন বলতো? সমরেশ বসু, প্যারীচাঁদ মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়। সুন্দর একটা কোশ্চেন। ভ্রমর একটা ব্যক্তির বা একজন লেখকের ছদ্মনাম ছিল কার? সমরেশ বসুর আমরা জানি কালকুট তার ছদ্মনাম ছিল, তাই না? কালকুট ছদ্মনাম ছিল। প্যারীচাঁদ মিত্রের কি ছিল? টেকচাঁদ ঠাকুর ছিল। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তিনি লিখতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখতেন অনিলা দেবী ছদ্মনামে। অনিলা দেবী ছদ্মনাম কার ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কি? নীল লোহিত ছদ্মনাম ছিল, তাই না? এগুলো আমাদের একটু জেনে রাখতে হবে, একদমই মুখস্থ রাখতে হবে। তো এখানে সকলের ছদ্মনাম জেনে নিলাম, তাহলে ভ্রমর আবার কার ছদ্মনাম? ভ্রমর সমরেশ বসুর আরো একটা ছদ্মনাম, তার সুনীল নয়, সরি, এটা সমরেশ বসু। সমরেশ বসুর কালকুট ছাড়া আরো একটা ছদ্মনাম ছিল, যেটার নাম হচ্ছে কি? যেটার নাম হচ্ছে ভ্রমর। কালকুট, ভ্রমর দুটো ছদ্মনামেই তিনি লিখতেন। এক বাইট ইকুয়াল কত? কত বিট? বিট মানে কি? বিটটা হচ্ছে মেমোরির ক্ষুদ্রতম একক। মেমোরির ক্ষুদ্রতম একক কি? সেটা হচ্ছে বিট, মেমোরির ক্ষুদ্রতম একক একক। সো এখানে এক বাইট ইকুয়াল কত বিট? বাইটটা হচ্ছে কি? বাইটটাও মেমোরি একক, বাইট থেকে আমরা তারপরে আসি এমবিতে। সো এখানে সঠিক উত্তর হবে 8 বিট থেকে। 8টা বিট নিলে তৈরি হয়ে থাকে কি? 8টা বিট নিলে হয়ে থাকে 1 বাইট। আবার 1024টা বাইট দিলে, 1024টা বাইট দিলে হয়ে থাকে 1 কিলোবাইট। কিলোবাইট আবার 1024টা যদি তুমি 1024 যদি কিলোবাইট দাও, 1024 কিলোবাইটটা হয়ে যাবে 1 এমবি। তেমনই 1024 এমবি বা মেগাবাইট থেকে 1 গিগাবাইট বা 1 জিবি হয়। এরকমভাবে মেমোরির কিন্তু যে তোমার হচ্ছে এককগুলো বাড়তে থাকে। অমোঘবর্ষ কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? অমোঘবর্ষ একজন রাজবংশের একজন শাসক ছিলেন। কোন রাজবংশের শাসক ছিলেন তিনি? অ্যান্সারটা কি হবে? অমোঘবর্ষ এটি কার বা কোন রাজবংশের শাসক ছিলেন? ইনি ছিলেন রাষ্ট্রকূট বংশের একজন শাসক। কোন বংশের? রাষ্ট্রকূট বংশের। আচ্ছা, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিল বলতো? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? আমরা জানি রাষ্ট্রকূট বংশে কৃষ্ণ, ধ্রুব অ্যান্ড অমোঘবর্ষ, প্রথম অমোঘবর্ষ একজন বিখ্যাত শাসক ছিলেন। অ্যান্ড প্রতিষ্ঠাতা যদি আমরা বলি দন্তি দুর্গ, দন্তি দুর্গ ইনিও কিন্তু ছিলেন রাষ্ট্রকূট বংশের একজন শাসক, প্রতিষ্ঠাতা ছিলেন।
ডিয়ার স্টুডেন্টস, আমাদের TWS একাডেমিতে সুপার হিরো ব্যাচ এসেছে, যেই ব্যাচে আমরা তোমাদের জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি এই সমস্ত, যদি তোমরা একটা শুধুমাত্র জিকে, তোমার ম্যাথ ক্লিয়ার আছে, তোমার ইংরেজি ক্লিয়ার আছে, তোমার সব কিছু ক্লিয়ার আছে, তুমি শুধু জিকেতে উইক বা জিকে তুমি শুধু পড়তে চাও থিওরি আমাদের কাছ থেকে, তাহলে তোমরা জিকে জিএস, যে জিকে জিএ বা জিএস এর ফাউন্ডেশন ব্যাচ, সুপার হিরো ব্যাচ, সেখানে আমরা তোমাদের সেরা প্রস্তুতি দেব। সেই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো। একটার প্রাইস আছে 399, সরি 90, 999 হচ্ছে এর প্রাইস বর্তমানে, এবং এখন অফার চলছে অবশ্যই। আচ্ছা, এছাড়া একটা জিনিস তোমাদের বলি, আরও আমাদের অন্য অন্য ব্যাচ আছে, বলছি বিষয়টা। আমাদের 3.0 ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমরা সমস্ত মানে সমস্ত সাবজেক্ট একত্রে পাবে। তাছাড়া অন্যান্য আলাদা আলাদা সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা ভর্তি হতে পারবে। ইংরেজির জন্য আলাদা যদি প্রিপারেশন নিতে চাও, তার জন্য ভর্তি হতে পারো। যদি তুমি রিজনিংয়ের জন্য আলাদা নিতে চাও, বা তোমার ম্যাথের জন্য আলাদা নিতে চাও, সেভাবে আলাদাভাবেও প্রিপারেশন নিতে তোমরা পারবে। আর যদি এই সমস্তগুলো একত্রে চাও, তাহলে কিন্তু 1800 টাকার মধ্যে তুমি এই চারটেই পেয়ে যাবে। সব কিছু একত্রে পেয়ে যাবে 1800 টাকায়, যেটা ফাউন্ডেশন 3.0 ব্যাচ আমাদের। সেখানে সমস্ত পরীক্ষা, কম্বাইন্ড ফাউন্ডেশন সমস্ত পরীক্ষার প্রস্তুতি তোমরা এখানে পাবে। সিলেবাস ভিত্তিক ক্লাস হবে, মক টেস্ট হবে, সমস্ত কিছু হবে। আর বর্তমানে 70% অফ চলছে। এখন 70% অফ চলছে, একদমই প্রথমে বলেছিলাম 70% অফে যদি ভর্তি হয়ে যাও, তাহলে অনেকটা কিন্তু তোমরা সেভ করতে পারবে। তো আমি তোমাদের রিকমেন্ড করব আলাদা আলাদাভাবে কিছু না কিনে তোমরা একত্রে এই ব্যাচটা নিয়ে নাও। 1800 টাকায় সব কিছু একসাথে পেয়ে যাবে। কোনো না কোনো জিনিস তোমার প্র্যাকটিস বা কোশ্চেন সব কিছু কাজে এসে যাবে। অবশ্যই তোমরা TWS একাডেমি অ্যাপটি ডাউনলোড করো, যদি ডাউনলোড না করে থাকো ডাউনলোড করে সেখান থেকে ভর্তি হয়ে যাও। ভর্তি হয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রস্তুতি বা সেরা পড়াশুনো করা শুরু করে দাও TWS একাডেমি থেকে আজ থেকেই। নেক্সট, হীরক রাজার দেশে ছবিটির পরিচালককে। 1980-এর দশকের একটা সিনেমা, হীরক রাজার দেশে, বিখ্যাত সিনেমা এটা। বলতো কে এই সিনেমাটির পরিচালক ছিলেন হীরক রাজার দেশে? এটার পরিচালক ছিলেন লেজেন্ডারি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়। গ্রুপ 17-র মৌলের নাম হলো, গ্রুপ 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয় থাকে? হ্যালোজেন, চ্যালকোজেন, নোবেল গ্যাস। নোবেল গ্যাসটা তো আমরা জানি, নোবেল গ্যাস বলা হয়ে থাকে 18 নং শ্রেণী। নোবেল গ্যাসটা হচ্ছে একদমই শেষ শ্রেণীর মধ্যে থাকে। আর চ্যালকোজেন মৌল, এগুলো হচ্ছে কোথায় আছে? চ্যালকোজেন মৌলগুলো হচ্ছে 16 শ্রেণী, 16 নং শ্রেণীর মধ্যে আছে চ্যালকোজেন। আর হ্যালোজেন মৌল হচ্ছে 17 শ্রেণীর মধ্যে হ্যালোজেন মৌলগুলির উপস্থিতি। বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া এই শহরটি কোন নদীর তীরে অবস্থিত আছে? বিজয়ওয়াড়া শহরটি হচ্ছে, এটা কৃষ্ণা নদীর তীরে। আর যদি আমরা বলি কোন রাজ্যে, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। কেন্দ্রীয় আইনসভা বা ক্যাবিনেটে মন্ত্রী, সরি এখানে মন্ত্রী কথাটা লিখতে হবে। কেন্দ্রীয় আইনসভা ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়সের প্রয়োজন? কেন্দ্রীয় আইনসভায় যদি তুমি ক্যাবিনেট মন্ত্রী হতে চাও, তাহলে ন্যূনতম কত বছরের প্রয়োজন হবে? এই তো একটু আগে বলছিলাম, জগৎ প্রকাশ নাড্ডা তিনি ক্যাবিনেট মন্ত্রী হয়েছেন, তিনি সেখানে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সো এই যে মন্ত্রিত্ব বা ক্যাবিনেট মন্ত্রী হতে কত বছর ন্যূনতম বয়স লাগে? দেখো, ক্যাবিনেট মন্ত্রী হতে গেলে তোমাকে নিশ্চয়ই লোকসভার সদস্য হতে হবে, নাহলে রাজ্যসভার সদস্য হতে হবে। রাজ্যসভার হলে 30 বছর, আর লোকসভার হলে, লোকসভার থেকে যদি তুমি নির্বাচিত হতে চাও, তাহলে তোমার 25 বছর হতে হবে। সেখানে রাইট অ্যান্সার নেব আমরা 25 বছর। ন্যূনতম ক্যাবিনেট মন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 25 বছর, অর্থাৎ লোকসভার সদস্য হওয়ার যে বয়স সেটাই। ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন? লাস্ট কোশ্চেন, ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাই না? তারপরে হয়েছিলেন তোমার হচ্ছে এস রাধাকৃষ্ণন। দেন তারপরে আমাদের ভারতের মুসলিম রাষ্ট্রপতি আসে, এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি, এই দুটোই যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি হচ্ছেন
জাকির হোসেন। ইনি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির দায়িত্বও কিন্তু পালন করেছিলেন। উপরাষ্ট্রপতির দায়িত্ব এবং রাষ্ট্রপতির দুটো দায়িত্বই তিনি পালন করেন। ওকে, ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। 25টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসটি। আই হোপ তোমাদের খুবই খুবই ভালো লাগলো। ক্লাসটি ভালো লাগলে সকলে একটা লাইক করে যাবে, আর নিশ্চয়ই কে কোথা থেকে ক্লাসটি দেখছো সেটা অবশ্যই বলে যাবে। আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফলো করতে ভুলবে না, আরাবুল রহমান সার্চ করবে, পেয়ে যাবে অবশ্যই। ইনস্টাগ্রাম, ফেসবুক যেখানে খুশি ফলো করতে পারো। তার সঙ্গে আমাদের TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করে সেখানে তোমরা আজ থেকেই সেরা চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে এবং নিজের খেয়াল রাখবে। হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু করতে ভুলবে না। টাটা, বাই।